ফাইনালে আর্জেন্টিনা ভালো খেলেনি, তাদের যে স্বভাবসুলভ ফুটবল তারা খেলতেই পারেনি, এটা দিনের আলোর মতো পরিষ্কার। বাট এখানে একটা বিষয় আছে, সেইটা আপনাদেরকে একটু জানাতে চাই। সেই বিষয়টা হলো, আপনারা খেয়াল করে থাকবেন যে যখন গ্রুপ পর্ব শেষ হলো, তারপরে লিওনেল স্ক্যালোনি একটা স্ট্র্যাটেজি নিলেন। সেই স্ট্র্যাটেজিটা কেমন? 60-70 মিনিটে গিয়ে তিনি কিছু সাবস্টিটিউট নামান, শুরুর একাদশের কিছু প্লেয়ারকে তিনি সাব করে সেখানে আরো কিছু প্লেয়ার নামান। যেমন লাউতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস, মন্টিয়েল, এদেরকে প্রায় সাবস্টিটিউট হিসেবে নামানো হয়। তাহলে এই স্ট্র্যাটেজিটা ফাইনালেও তারা অ্যাপ্লাই করতে চাইবে, যেহেতু এই স্ট্র্যাটেজিতে রাউন্ড অফ 32, 16, তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে সফল হয়েছে এই আর্জেন্টিনা টিম। তাহলে ফাইনালে তো একই স্ট্র্যাটেজি অবলম্বন করতে চাইবেন, কারণ স্ক্যালোনি ভালো করেই জানেন যে স্পেন পজিশনাল ফুটবল খেলবে, তারা পজিশন ধরে রেখেই খেলবে, আমরা অত বেশি পজিশন পাবো না। তাই জন্য লিওনেল স্ক্যালোনি চেয়েছিল যে অন্তত পক্ষে 60-70 মিনিট সেই সুযোগটা দেব, আমরা গোল হজম করব না। এখানে গিয়ে সমস্যা হয়ে গিয়ে দাঁড়ালো যে 44 মিনিটে যখন লিসান্দ্রো মার্টিনেজ সাব হলেন ইনজুরির কারণে, তখন প্রথম ধাক্কাটা খেলো। কারণ লিসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরো আবার 70 মিনিটে সাব হলো। তাহলে এই দুইজন ইনজুরির কারণে সাবস্টিটিউট করা লাগলো। তাহলে এই দুইজন তো সাব করার কোনো পরিকল্পনাতেই থাকে না, যদি না কোনো হলুদ কার্ডটা ইত্যাদি রকম সমস্যা না থাকে। তো যদিও লিসান্দ্রো মার্টিনেজটা হলুদ কার্ড খেয়েছিল, তারপরেও তাদেরকে এত সহজেই আসলে সাবস্টিটিউট করার সুযোগ হতো না। যে কারণে রেগুলার যে সাবস্টিটিউট গুলো, যেমন লাউতারো মার্টিনেজ, নিকো গঞ্জালেস আগে খেলেছিলেন, পরে সিমিওনেকে নামানো হলো, এরপরে মন্টিয়েলকে উঠিয়ে মলিনাকে নামানো হলো, কিন্তু লাউতারো মার্টিনেজকে নামানো গেল না। এরপরে আরো কিছু চেঞ্জেস আসতে পারতো, যেটা আসলো না। পরে গিয়ে এনজো ফার্নান্দেজ যখন ওই লাল কার্ডটা খেলেন, তখন আরো বিপাকে পড়ে গেল। আরো বিপাকে কেন? কারণ লাল কার্ড খাওয়ার পরে 10 জন হয়ে গিয়েছে, আপনি ওই সময় একজন ফরওয়ার্ডার নামাইতে পারতেছেন না, কারণ ওই সময় গোল শূন্য ড্র আছে। তাহলে ওই সময়টাই কি হবে, যদি গোল শূন্য ড্র রেখে যদি আমরা পেনাল্টি শুট আউটে যাইতে পারি, তাহলে এমি মার্টিনেজের শতভাগ পেনাল্টি শুট আউট উইনের যে রেকর্ড, সেটা হয়তোবা কাজে লাগানো যেতে পারে। এই স্ট্র্যাটেজিতে তিনি কিন্তু হুলিয়ান আলভারেজকে সাবস্টিটিউট করে ওখানে মার্কো সেনেসিকে নামিয়েছিলেন, যার কারণ হলো যে গোলটা যেন কনসিভ না করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো তার 4 মিনিটের মাথায় গোলটা খেয়ে গেলাম। এইটাই আমাদের ভাগ্যটাই খারাপ ছিল। অপরদিকে স্পেনের ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল। কেন? তারা ভালো ফুটবল খেলছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, তারা অনেক ভালো টিম, কিন্তু তাদের লাকটাও অনেক ফেভার করছে। দেখেন, পর্তুগালের সঙ্গে যখন তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলো, তখন পর্তুগালের নুনো মেন্ডেস ইনজুর্ড হলেন। তাহলে প্রথম লাকটা ওইখান থেকে শুরু হয়েছে। এরপরে সেমিফাইনালে এসে উইলিয়াম সালিবা, ফ্রান্সের ডিফেন্ডার, তিনিও ইনজুর্ড হয়ে গেলেন। ফাইনালে এসে আর্জেন্টিনা যে পরিকল্পনা নিয়ে নামলো, সেই পরিকল্পনার থেকে দুইজন ডিফেন্ডার, দুইজন আমাদের সেন্টার ব্যাক, তারা ইনজুর্ড হয়ে গেল। তাহলে রেগুলার পরিকল্পনাটা আর ইমপ্লিমেন্ট করা গেল না। তার মানে এখানেও স্পেন কিন্তু অনেক বেশি লাকি। যদি এই ইনজুরিগুলো না হতো এবং রেগুলার সাবস্টিটিউটগুলো নামানো যেত, তাহলে আমার মনে হয় খেলার ফলাফল অন্যরকম হতে পারত। কারণ আমরা জানতাম যে ম্যাচটা জয় করা সহজ নয়, কিন্তু কঠিনও ছিল না। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।